Today, I am going to discuss a very famous poem of John Keats, The Poetry of Earth. Just before entering into the subject matter of any poem, we should have a fair conception about the age and about the poet. I should say something about the personal life of the poet John Keats, along with a brief discussion about the age in which the poet was born. John Keats is a romantic poet. He lived a very short time. He lived only for 26 years. He was born in 1795 and died in 1821. জন্ম নিয়েছিলেন কবি 1795 সাল এবং কবির মৃত্যু 1821। তার মানে the poet lived a very short life. কবি বেঁচে ছিলেন খুবই অল্প দিন। John Keats is really one of the most understanding poets of the Romantic era. William Wordsworth, Byron, Percy Bysshe Shelley were the contemporary poets of John Keats. এই রোমান্টিক যুগে আরো একগুচ্ছ কবি জন্মগ্রহণ করেছিলেন। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, পার্সি বাইসি শেলি এবং কোলরিজ। যদিও উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ is the opener of this golden age. I mean to say, William Wordsworth opened the door of a romantic age with the help of his friend Coleridge after the publication of lyrical ballads. রোমান্টিক যুগের প্রকৃতপক্ষে সূচনা করেছিলেন বিখ্যাত কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তারই বন্ধু কোলরিজ তাকে সাহায্য করেছিলেন যখন তারা উভয়ে মিলে লিরিক্যাল ব্যালাডস প্রকাশ করলেন। তখন ইংল্যান্ডে সাহিত্যের ক্ষেত্রে একটি নবযুগের সূচনা হলো। এই যে লিরিক্যাল ব্যালাডস এর পর ইংল্যান্ডের ইতিহাসে যে যুগের সূচনা হলো সেই যুগটি হচ্ছে রোমান্টিক যুগ। তাহলে আমরা বলতে পারি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ওপেন দ্য কি অফ দ্য রোমান্টিক এজ। রোমান্টিক যুগের চাবি খুলে দিয়েছিলেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, আর সেই ধারাকে অনুসরণ করেছিলেন অনুজ কবিবৃন্দ। তাদের মধ্যে জন কিটস অন্যতম। রোমান্টিক যুগে যারা জন্মগ্রহণ করেছিলেন তারা প্রকৃতি সকলে প্রকৃতি প্রেমিক। কারণ রোমান্টিক যুগের অন্যতম বৈশিষ্ট্য লাভ টু নেচার।
জন কিটসের ক্ষেত্রে লাভ টু নেচারটা একটু অন্যরকম, একটা সেন্সুয়াস লাভ ফর দি নেচার। এই হলো যুগের প্রেক্ষাপট। এই যুগের প্রেক্ষাপটে দাঁড়িয়ে জন কিটস লিখেছিলেন তার অমর কবিতা দি পোয়েট্রি অফ আর্থ। জন কিটসের ব্যক্তিগত জীবন অত্যন্ত স্যাডিস্টিক। The personal life of John Keats was really very pathetic. আমি তোমাদের আগেই বললাম, he lived only for 21 years, মাত্র 21 বছর বেঁচে ছিলেন কবি। ছোট্ট বয়সে বাবাকে হারিয়েছিলেন কবি। He lost his father at an early age. He had also a brother called Tom. টম নামে তার একটি ছোট্ট ভাই ছিল, যে ভাইকে কবি জীবন, তার আত্মা, তার রক্ত দিয়ে ভালোবাসতেন। কিন্তু সেই ভাই টম কবিকে ছেড়ে গেল। He died of a very fatal disease, consumption. যে কনজামশন অসুখে তার বাবাও মারা গিয়েছিল। একের পর এক এই বিষাদময় ঘটনা কবির হৃদয়কে টুকরো টুকরো করে দিয়েছিল। The poet could not tolerate anymore, and he found solace in the lap of poetry. কবিতার মধ্যে, কবিতার কোলে কবি আশ্রয় নিয়েছিল। ব্যক্তিগত জীবনের দুঃখকে ভুলতে গিয়েছিল কবি কবিতার মাধ্যমে। Today I am going to discuss the poetry of art. মুখোমুখি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, অনেক দূর থেকে পড়াচ্ছি, তবু বলে রাখি, the original title of the poem, The Poetry of Art, is The Grasshopper and the Cricket. আজকে যে কবিতাটিকে আমি The Poetry of Art বলছি, সেটি টাইটেল The Poetry of Art ছিল না। এই কবিতাটার নাম ছিল The Grasshopper and the Cricket। পরবর্তীতে এই নামটিকে রিভাইজড করা হয়, এই টাইটেলটিকে রিভাইজড করা হয়, এবং এই কবিতাটির নাম নতুন করে করা হয় দি পোয়েট্রি অফ আর্থ। Now I am going to discuss the content, the summary of the poem, The Poetry of Art. The content and summary of the poem is very lucid, is very magical, I think. কবিতার বিষয়বস্তু অত্যন্ত সুন্দর, সাবলীল ছন্দে কবি এই কবিতাটি লিখেছেন, যার কন্টেন্টের সামারি অত্যন্ত সহজ এবং সরল। The poet means to say in this poem that the music of earth, song of earth, beauty of earth is everlasting. That means the poetry of earth, or the song of the earth, or the natural beauty of the earth never dies, never meets death under any circumstance. It is always alive. It is always alive in the heart of the man. It is always alive among us. But this music is carried on by different
by different characters of the nature. We know love is a bird is called a songbird. আমরা বিভিন্ন সময় বসন্তকালে কোকিলের গান আমাদের কাছে অত্যন্ত মিষ্টি। The poet begins the poem with the poetry of art is never dead. কবিতাটি শুরু করেছেন কবি এই বলে, পৃথিবীর গান কখনোই মারা যায় না। গ্রীষ্মকাল প্রথমে আমরা দেখতে পাই এই প্রকৃতির গানকে বহন করে নিয়েছে চলেছে পাখি। The music of art is carried on by the birds. কিন্তু পাখি চিরকাল এই গান ক্যারি অন করতে পারে না। The birds cannot carry on this song eternally. The birds become tired with the scorching sun rays. এই পাখিরা গান গাইতে গাইতে ক্লান্ত হয়ে পড়ে। গ্রীষ্মকালের দাবদাহে, গ্রীষ্মকালের প্রখর সূর্যের তেজে এই পাখিরা যখন ক্লান্ত হয়ে পড়ে তখন তারা কি করে? they stop their song. তখন তারা তাদের গানকে বন্ধ করে দেয়। and they take rest in some cooling trees. They hide in some cooling trees. তারা আরাম নেয়, তারা লুকিয়ে যায় কিছু ঠান্ডা গাছে। গ্রীষ্মকালের প্রখর সূর্যের তাপে যখন আর পাখিরা গান করতে পারে না তখন তারা বিশ্রাম নেয় সুশীতল গাছের ডালে। তাহলে তো আমাদের এমন মনে হতে পারে যে তাহলে পৃথিবীর গান যখন পাখি আর বহন করতে পারছে না, as the birds cannot carry on this song anymore, তাহলে তো পৃথিবীর গান থেমে যাওয়ার কথা। কিন্তু কবি তো প্রতিশ্রুতি দিয়েছেন, কবি তো বলেছেন আমাদের the poetry of art is never dead. তাহলে কি হবে? Who will be the next singer who will carry on this song after the birds? আমরা দেখতে পাবো পাখিরা যখন ক্লান্ত হয়ে বিশ্রাম নিচ্ছে সুশীতল গাছে, তখনও কিন্তু পৃথিবীর গান থেমে যায়নি। I mean to say, the music of the earth never does not come to an end. The music of the earth does not come to an end when the birds become faint with the scorching sun rays. তখন দেখা যায়, at that time we can see that a voice will run from haze to haze. একটা কণ্ঠস্বর ভেসে আসতে দেখা যায়। সেই কণ্ঠস্বরটা কার? দ্যাট ইজ দ্য গ্রাসহোপার। সেটা একটা গ্রাসহোপারের কণ্ঠস্বর, গঙ্গা ফড়িংয়ের কণ্ঠস্বর। তার মানে what does it mean? The poet means to say that after the birds, the grasshopper takes the lead to carry on the music of the earth. যখন পৃথিবীর গান যখন পাখিরা আর গাইতে পারছে না, যখন তারা সুশীতল গাছের ডালে বসে আরাম নিচ্ছে, তখন এগিয়ে আসতে দেখা যায় একটি গঙ্গা ফড়িংকে। যে গঙ্গা ফড়িং এই গানের ধারা
বহন করে নিয়ে চলে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ, আমরা দুটো ক্যারেক্টার দেখতে পাচ্ছি। প্রথমেই প্রকৃতির গান, প্রকৃতির সঙ্গীতকে বহন করে নিয়ে চলেছে পাখি। কিন্তু যখন পাখি ক্লান্ত হয়ে যায় এবং সুশীতল গাছের ডালে আশ্রয় নেয়, তখন এই গানের দায়িত্ব নিয়ে থাকে একটি ঘাস ফড়িং বা গঙ্গা ফড়িং। তাই কবি বলছে, এ ভয়েস উইল রান ফ্রম হেজ টু হেজ, এ ভয়েস উইল রান ফ্রম হেজ টু হেজ ইন দ্য নিউ মাউন্ট মেড, নবকর্তিত মাঠ, নিউ মাউন্ট মেড as a phrase, new mound meet, new mound meet, new নতুন মাউন্ট অর্থ এসছে মো থেকে, মো মানে ফসল কাটা, আর এই থার্ড ফর্ম যোগ করা হয়েছে এন, তার মানে এটা পার্টিসিপল অ্যাডজেক্টিভ এবং মিট কথাটা হচ্ছে মিডো বা ফিল্ড। আশা করি বুঝতে পেরেছ। নবকর্তিত মাঠ, যে মাঠ থেকে ফসল কেটে নেওয়া হয়েছে, যে মাঠ থেকে চাষিরা ফসল কেটে নিয়েছে, কেবলমাত্র ফসলের কিছু বাকি অংশ আছে, কাটা অংশ আছে, সেই নবকর্তিত মাঠে দেখা যায় হেজ অর্থাৎ গুচ্ছ, গুল্ম, ঝোপ ঝাড়, হেজ। নবকর্তিত মাঠে, যে মাঠ থেকে ফসল কেটে নিয়ে চলে গেছে চাষিরা, সেই মাঠের ঝোপঝাড়ে দেখা যায় একটা ঝোপ থেকে আর একটা ঝোপে একটি কণ্ঠস্বর উড়ে যায়, একটি কণ্ঠস্বর ভেসে যায়। এবং এই কণ্ঠস্বরটি কার? এই কণ্ঠস্বরটি হচ্ছে গ্রাসহপার বা গঙ্গা ফড়িংয়ের, ঘাস ফড়িংয়ের। বাট the grasshopper cannot continue the music of the earth for a long time. যেমন পাখিরা, এমন একটা সময় আসে গানকে থামিয়ে দিতে হয়, আরাম নিতে হয়। ঠিক সিমির অনুরূপ ভাবে গ্রাসহপারও কন্টিনিউয়াসলি গান চালিয়ে যেতে পারে না। When tired out, the rests at ease. বিখ্যাত লাইনটি তোলা দাগ দাও। He rests at ease beneath some pleasant weed. He rests at ease beneath some pleasant weed. He refers to the grasshopper. এখানে হি বলতে বোঝানো হয়েছে গ্রাসহপারকে। রেস্টস অ্যাট ইজি, খুব সহজে আরাম নেয়। এখানে রেস্ট ভার্ব, আরাম নেওয়া, খুব সহজে সে আরাম নেয়। আন্ডার সাম প্লিজেন্ট উইড, কিছু মনোরম আগাছার নিচে। বুঝা গেছে? When tired out with fun, he rests at ease beneath some pleasant weed. কি সুন্দর বিখ্যাত লাইন। When tired out with fun, যখন এই গঙ্গা ফড়িং কৌতুক করতে করতে কিরাঙ্গনে মত্ত, কৌতুক করতে করতে যখন গঙ্গা ফড়িং আর গান করতে পারছে না,
কৌতুক করতে করতে যখন সে ক্লান্ত, তখন গঙ্গা ফড়িং আশ্রয় নিচ্ছে কোথায়? গঙ্গা ফড়িং বিশ্রাম নিচ্ছে কোথায়? গঙ্গা ফড়িং তার সলাস খুঁজছে কোথায়? না কিছু মনোরম আগাছার তলায়। প্লেজেন্ট উইথ, প্লেজেন্ট কথার মানে, প্লেজেন্ট কথার মানে হচ্ছে এখানে বিউটিফুল অর প্লিজিং, কমফোর্টেবল, আরামদায়ক। উইথ কথার মানে হচ্ছে আগাছা। আগাছার তলায় বিশ্রাম নিচ্ছে গঙ্গা ফড়িং, ঠিক পাখিদের মতোই। পাখিরা ক্লান্ত হয়ে বিশ্রাম নিচ্ছে সুশীতল গাছের ডালে, আর গঙ্গা ফড়িং ক্লান্ত হয়ে বিশ্রাম নিচ্ছে মনোরম আগাছার তলায়। তোমরা দেখতে পাবে যারা মাঠ ঘাটে যাও, আগাছার নিচে, ঘাসের নিচে তোমরা দেখতে পাবে গঙ্গা ফড়িং। কিচ্ছু না, তারা ওটা আরাম নিচ্ছে। গান গাইতে গাইতে তারা ক্লান্ত হয়ে পড়েছে এবং তারা আগাছার নিচে বিশ্রাম নিচ্ছে। তাহলে তো আমাদের মনে হতে পারে যে এইবার পাখিদের গান গাওয়া শেষ হলো, গানের দায়িত্ব নিল গঙ্গা ফড়িং। কিন্তু গঙ্গা ফড়িংও যখন ক্লান্ত, তাকেও যখন দেখা যাচ্ছে আগাছার নিচে বিশ্রাম নিতে, তাহলে তখন পৃথিবীর গান কন্টিনিউ কেউ করবে কি? জন কিটস বলছে আর একটা ক্যারেক্টারকে এগিয়ে আসতে দেখা যায়। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ এ সনেট। এটা একটা সনেট। প্রথমে অ্যাক্টিভ সনেটের প্যাটার্নটা একটু দেখি। নিচের ওপরে 8, নিচের 6 লাইন, এর ওপরে 8 লাইনকে বলা হয় অক্টেভ। নিচের 6 লাইনকে বলা হয়, এটা 8 লাইনস, এটি 6 লাইনস। 8 লাইনসের মধ্যে ক্যারেক্টার দুজন, একটি হচ্ছে বার্ডস, দ্বিতীয় হচ্ছে গ্রাসহপার। এবার শেষ স্টেজ শুরু করছে কবি। অক্টেভের মধ্যে দুটো ক্যারেক্টার, একটি বার্ডস, একটি গ্রাসহপার, তারা গান গাইছে। এবার কবি শেষ স্টেজে যাচ্ছে। শেষ স্টেজ অংশ শুরু হচ্ছে। The sestet part begins with the same line. The poetry of art is ceasing never. This is the opening line of the sestet. This is the opening line of the sestet. The poetry of art is ceasing never. অর্থাৎ প্রকৃতির গান কখনই শেষ হওয়ার নয়। তাহলে তো আমরা আগে দেখেছি পাখির গান গাওয়া শেষ, গ্রাসহপারের গান গাওয়া শেষ। এবার কে দায়িত্ব নেবে প্রকৃতির গান চালিয়ে যেতে? হুইল টেক দ্য লিড টু কন্টিনিউ, টু ক্যারি অন, or to go on this song of art? That is a cricket. Cricket means ঝিঝি পোকা। একটা ঝিঝি পোকা দেখা যায় শীতকালের সন্ধ্যাবেলা, নির্জন সন্ধ্যাবেলা, যখন ফ্রস্ট বা কুয়াশা পৃথিবীর বুকে একটি নীরবতা নিয়ে আসে। মানুষ বিছানাতে ঢুলে পড়ে, মানুষ আরামে ঢুলে পড়ে। তখন সেই ক্লান্ত মানুষ, ঘুমে আচ্ছন্ন মানুষ শুনতে পায় রান্নাঘরে উনান থেকে একটি তীক্ষ্ণ স্বর ভেসে আসছে, একটি গানের সুর ভেসে আসছে, একটি সঙ্গীতের সুর ভেসে আসছে। এই সঙ্গীতের সুরটাই হচ্ছে ঝিঝি পোকার। আশা করি বুঝতে পেরেছ। যখন শীতের নির্জন সন্ধ্যাবেলায় মানুষ তার বিছানাতে বসে বসে ঘুমায়, or half lost in drowsiness, তন্দ্রায় অর্ধ নিমজ্জিত মানুষ
শুনতে পায় একটি তার কানের কাছে যেন গানের সুর ভেসে আসছে রান্নাঘরের উনান থেকে। এই রান্নাঘরের উনান থেকে যে সুর ভেসে আসছে সেইটি হলো একটি ঝিঝি পোকার গানের সুর। তার মানে আমরা বলতে পারি in the sestet part the music of the art is carried on by the cricket. এবং এই ঝিঝি পোকার গান, এই ঝিঝি পোকার সঙ্গীত মানুষের মধ্যে একটি নতুন আশা নিয়ে আসে। The song of the cricket brings about a new hope in the heart of man, in the mind of the man. বিখ্যাত শেরির একটি কবিতা লাইন মনে পড়ে যাচ্ছে, if the winter comes can the spring be far behind. শীতকাল যদি এসে যায় বসন্তকাল কি আর দূরে থাকতে পারে? This line also reminds us of the same thought of the poet. যখন মানুষেরা বিছানাতে অর্ধ তন্দ্রালু অবস্থায় ঝিঝি পোকার গান শুনছে, তখন এই ক্লান্ত মানুষেরা ভাবছে তারা এখনো গঙ্গা ফড়িং এর গান শুনছে, যে গঙ্গা ফড়িং গান গাইছে কোনো ঘাসে ঢাকা পাহাড়ে। অর্থাৎ ঝিঝি পোকার গান মানুষকে মনে করিয়ে দিচ্ছে সেই পাহাড়ে ঢাকা ঘাসে ঢাকা পাহাড় থেকে যেন ভেসে আসছে গঙ্গা ফড়িংয়ের গান। খুব সুন্দর কথা। The music of the cricket reminds the people of the song of the grasshopper that comes down to them from the grassy hill. বিখ্যাত লাইন। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই কবিতায় তিনটি ক্যারেক্টার পোয়েট্রি অফ সঙ্গে, এটা একের পর এক গানের ধারা, গানের ধারাবাহিকতা বহন করে নিয়ে চলেছে। প্রথমে আমরা দেখছি প্রথম অক্টেভ অর্থাৎ প্রথম 8 লাইনের মধ্যে একটি গ্রীষ্মকালীন ছবি। এই গ্রীষ্মকালীন ছবিতে এই গ্রীষ্মকালে আমরা দেখছি দুটো ক্যারেক্টার গান করছে, পৃথিবীর গান, প্রকৃতির গান, সেটি হলো বার্ড এবং গ্রাসহপার। গ্রীষ্মকালে গান করছে দুজন ক্যারেক্টার, প্রথমে বার্ড গান করছে, দ্বিতীয়ত গ্রাসহপার গান করছে। এবার গ্রীষ্মকাল চলে গেল, এলো শীত। ষষ্ঠের অংশে শীতের কথা বলা হয়, শীত উইন্টার সিজনের কথা বলা হয়েছে। এই উইন্টার সিজনে গানের দায়িত্ব নিচ্ছে, প্রকৃতির গানের দায়িত্ব নিচ্ছে একটি ছোট্ট পতঙ্গ, এ লিটল ইনসেক্ট, দ্যাট ইজ ক্রিকেট, ঝিঝি পোকা। মনে রাখবে, বারবার বলছি, মাল্টিপল চয়েসে এরকম ধরনের প্রশ্ন আসে যে অক্টেভ লাইনে প্রথম অক্টেভ লাইনে কোন ঋতুর কথা বলা হয়েছে, হুইচ সিজন ইজ মেনশনড, হুইচ সিজন ইজ মেনশনড ইন দি অক্টেভ পার্ট অফ দি পোয়েম, দি পোয়েট্রি পার্ট। অর্থাৎ দি পোয়েট্রি পার্ট, কবিতার অক্টেভ পার্টে কোন ঋতুর কথা বলা হয়েছে। তোমাদেরকে বারবার বললাম গ্রীষ্মকালের ঋতুর কথা। 2 নম্বর, হুইচ সিজন ইজ মেনশনড ইন দ্য সেস্টেড পার্ট অফ দ্য পোয়েম। অর্থাৎ কবিতাটির সেস্টেড পার্টে কোন ঋতুর কথা বলা হয়েছে। আমাদের অ্যান্সার, দ্য সিজন অফ উইন্টার ইজ মেনশনড ইন দ্য সেস্টেড পার্ট অফ দ্য পোয়েম। অর্থাৎ সেস্টেড অংশে বলা হয়েছে শীতকালের কথা। এবং এইভাবে শর্ট কোশ্চেন আসতে পারে যে প্রথমে পাখিরা ক্লান্ত হয়ে কোথায় আশ্রয় নেয়, আমি বলে দিয়েছি উত্তর। গ্রাসহপাররা ক্লান্ত হয়ে কোথায় আশ্রয় নেয়, বলে দিয়েছি উত্তর। ক্রিকেটের গান শুনে মানুষেরা কিভাবে, আমি সমস্ত উত্তর অলরেডি তোমাদের
এই কবিতা থেকে 6খানা প্রশ্ন আমি পাঠিয়ে দিয়েছি। আমি সেই উত্তরগুলো আমি পাঠিয়ে দেবো 1 by 1, এবং শর্ট কোশ্চেন এবং MCQ আমি সবই পাঠিয়ে দেবো। তোমরা দয়া করে একটু ভালোভাবে পড়ো। লকডাউন চলছে, জানি না কবে খুলবে, তোমরা কবে নিশ্চিত হবা, কবে ক্লাস করবে আমি জানি না। একটু বাড়িতে আছো, একটু পড়াশোনা চালিয়ে যাও, আমরা তোমাদের পাশে আছি। আজকে এখানে শেষ করছি।